আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ভান্সিন, প্যারিসের ঠিক কাছেরই নগরী। আর এটি হচ্ছে সেই ঐতিহাসিক সাতু দে ভান্সিন, যেটি তৈরি হয়েছে, যেটির কার্যক্রম শুরু হয়েছিল আজ থেকে 800 বছর আগে, অর্থাৎ 1200 শতাব্দী থেকে। ফ্রান্সের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কালচার, ফ্রান্সের রাজনীতি আর ফ্রান্সের রাজ পরিবারের সাথে এটি যেন ওতপ্রোতভাবে জড়িত। সে সাথে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ফ্রান্সের রাজ পরিবারের, রাজবংশের কিছু অপ্রীতিকর কার্যকলাপ। আজকে আমরা যেই সাতুর মধ্যে আমি আজকে গেছি, সেই সাতুটি কিন্তু 1200 শতাব্দীতে ফ্রান্সের রাজা লুই 7 তিনি সর্বপ্রথম প্যারিসের অতি নিকটে একটি হান্টিং লজ তৈরি করার সিদ্ধান্ত নিলেন। তিনি ছিলেন খুবই শিকারী প্রিয়, তার জন্য তিনি এই জায়গাটিকে তিনি পছন্দ করেন। এখানে অনেক গাছপালা ছিল, অনেক জঙ্গলের মতো ছিল, এই জন্য তিনি এটিকে পছন্দ করলেন, তৈরি করলেন একটি হান্টিং লজ। পরবর্তীতে 1300 শতাব্দীর মধ্য দিকে ফ্রান্সের আরেকজন রাজা চার্লস V তিনি এখানে এর মধ্যে একটি কেপ তৈরি করেন 1365 শতাব্দীর দিকে, এবং তিনি বসবাস করতেন প্যালেস দে লা সিতে। পরবর্তীতে ওইখান থেকে ওনার পরিবার এবং রয়্যাল ফ্যামিলির নিরাপত্তার জন্য স্থানান্তরিত হয়ে যান এই সাতু দে ভান্সিনে। এরপরে তিনি যখন এখানে স্থানান্তরিত হন, এখানে তিনি কাজ কন্টিনিউ করতে থাকেন এবং তৈরি করেন অনেক ধরনের রেসিডেন্সিয়াল বিল্ডিংও এখানে তৈরি করতে শুরু করেন। তৈরি করেছেন এখানে ঐতিহাসিক সেন্ট চ্যাপেল, এরকম অনেক বিল্ডিং তিনি তৈরি করা শুরু করলেন। এবং এভাবেই 1380-র দিকে এই সাতু দে ভান্সিন হয়ে যায় ইউরোপের সবচেয়ে বড় একটি সাতু এবং ফ্রান্সের রাজনীতির একটি মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যায়। 1470 শতাব্দীতে ফ্রান্সের আরেকজন রাজা লুই 9 নম্বর লুই, তিনি এখানে অনেক উন্নত সাধন করেন, অনেক বিল্ডিং, অনেক গেট, টাওয়ার এগুলো তিনি এখানে তৈরি করেন। তারপর ফ্রান্সের যে ফরাসি বিপ্লবের যে শতাব্দী, অর্থাৎ 1700 শতাব্দীর প্রথম দিকে ফ্রান্সের রাজা লুই 13 তিনিও এখান থেকে আরও একটিভাবে হান্টিং লজ তৈরি করার সিদ্ধান্ত নেন। যখন তিনি সিদ্ধান্ত নেন, তখন তিনি চিন্তা করেন প্যারিস থেকে একটু দূরে, এটি তো অনেক কাছে, ক্যাপিটাল থেকে একটু দূরে তিনি তৈরি করবেন, এবং সেই জন্য তিনি পছন্দ করেন ভার্সাইতে। তার পরবর্তীতে ওনার মৃত্যু, ওনার ছেলে লুই 14 অর্থাৎ লুই 14, এই লুই 14কে বলা হয় ফ্রান্সের রাজ পরিবারের মধ্যে, রাজবংশের মধ্যে সবচাইতে প্রভাবশালী একজন রাজা। উনার শাসনামলে ফ্রান্স ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে এতটাই উন্নত লাভ করে, সেটা শুধু ফ্রান্সের মধ্যে নেই, সেটা ইউরোপের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ফ্রান্স পরিণত হয় ইউরোপের সবচেয়ে ডমিনেটেড একটি কান্ট্রি। যাই হোক, তারপর তিনি কী করলেন, ওনার বাবা যে হান্টিং যে লজ তৈরি করলেন, ওখানে তিনি তৈরি করলেন ফ্রান্সের সাতু দে ভার্সাই। তিনি সেখানে তৈরি করা শুরু করলেন এবং এই সাতু দে ভান্সিনকে তিনি রেখে গেলেন একটি কোর্ট হিসাবে, কোর্ট অফ জাস্টিস। পরবর্তীতে এটি একটি জেলে পরিণত হয় এবং বিভিন্ন সময় এটি একটি মিলিটারি হাউসে পরিণত হয়। মিলিটারি এখান থেকে ডিফেন্সিভ কার্যক্রম চালানো শুরু করেন। ফ্রান্সের শেষ রাজা অর্থাৎ লুই 16 নম্বর, যাকে গুয়েটিন করা হয়েছিল, তিনি এখানে যে জেলখানা ছিল, এখানে অনেক ধরনের মানুষকে বন্দি করা শুরু করলেন। এবং যখন এখানে এটাই ফ্রান্সের রাজ পরিবারের বন্দিশালা হিসাবে ব্যবহার করা শুরু হলো, তখন কিন্তু জনগণ এটিকে সুন্দরভাবে নেয়নি। এই জন্য প্যারিসের যে জনগণরা এরা উত্তপ্ত হয়ে যায় এবং একসময় ফ্রান্সের যে শেষ রাজা লুই 16 তিনি বাধ্য হন এটাকে নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। পরবর্তী যাই হোক, ফরাসি বিপ্লবের মাধ্যমে লুই 16 ইনি হচ্ছেন ফ্রান্সের শেষ রাজা, ওনার পতন হয়। 1800 শতাব্দীর প্রথম দিকে নেপোলিয়ানও এটিকে একটি মিলিটারি ডিফেন্স হিসেবে এটিকে ইউজ করেছেন, এবং 19 শতাব্দীর দিকে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও কিন্তু এটিকে ফ্রান্সে একটি গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ হিসাবে এটিকে ইউজ করা হয়েছিল। 19 শতকের শেষের দিকে এটিকে একটি হিস্টোরিক্যাল মনুমেন্ট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আজ
আমি যে সাতুতে দাঁড়িয়ে আছি যে কোনো সময় যে কোনো মানুষ কিন্তু এখানে ভিজিট করতে পারবেন। শুধু এখানের যে মিউজিয়ামগুলো আছে এখানে যেতে হয়তো বা আপনাকে খরচ করতে হবে, কিন্তু আপনি যদি এখানে ঘুরতে হয় ভেতরে যেতে হয় তাহলে এটি সম্পূর্ণ কিন্তু ফ্রি। আপনি ফ্রিতে গিয়েই এই প্যারিসের একেবারে নিকটেই এই সাতু দো ভিনসেন্টেকে আপনি উপভোগ করে আসতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন ফ্রান্সের রাজবংশ, ফ্রান্সের ইতিহাস, ফ্রান্সের ঐতিহ্য, ফ্রান্সের হিস্ট্রি, ফ্রান্সের কালচার, এগুলো সব কিছু আপনি এখান থেকে এক্সপ্লোর করতে পারবেন। যাই হোক, আজকে আমি যে ভিডিওটি দিলাম এই ভিডিওটি ছিল শুধু একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।